ফার্স্টেক কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ রকমতুল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিছু কমন সমস্যা যেগুলোর জন্য আপনাদের থিম ফরেস্টের থেকে সফট রিজেক্ট হয়, যেটা সাধারণত বেশিরভাগ jQuery থেকে হয়ে থাকে। তো সেরকমই আমি একটা ফাইল আজকে নিয়ে এসেছি যেটাতে সফট রিজেক্ট খেয়েছে আর কি। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে হবে সেটা আমরা দেখব। তো তার জন্য আগে আমি রিজনগুলো বের করি। তো রিজন দিয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রিজন দিয়েছে যে এইগুলো ফিক্স করতে হবে। তো তার জন্য আমরা দেখি যে প্রথমে কি বলেছে। প্রথমটাতে আছে জাভাস্ক্রিপ্ট ফাইল নিড টু বি প্লেস অ্যাট দি বটম। তার মানে জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো সেগুলো সবার নিচে কল করতে হবে। bearing critical execution modernizer for instance। তো মডার্নাইজার বা ইনস্ট্যান্স কিছু মানে ক্রিটিক্যাল কিছু জিনিসগুলো যেগুলোর জন্য ফুটার মানে হেডারেও কল করতে পারেন। তো ওইটা ব্যাপার না। তো তার মানে আমাদের মূলত জিনিস হলো যে আমাদের সব যে কোয়েরিগুলো নিচে কল করতে হবে, শুধুমাত্র যেগুলো উপরে কল না করলে কাজ হয় না সেগুলো বাদে। তো তাহলে আমরা এখন দেখি যে আমাদের এই ফাইলটাতে এরকম কোনো সমস্যা আছে কিনা। তো আছে তো অবশ্যই, তাছাড়া তো আর এই রিজনটা দিই নাই। তো তাহলে আমরা সবে এটা ওপেন করি, ইন্ডেক্স ফাইলটা ওপেন করছি। আর আমি আগে থেকে বলে রাখি যে আমি সমস্যাগুলো সমাধান করা আছে। তো এইটা আমার আগের ফাইলগুলা আর এইটা আমার পরবর্তী ফাইলগুলা, এইগুলাতে ফিক্স করা আছে। তো তাহলে যেটাতে সমস্যা আছে সেটা আমরা ইন্ডেক্স ফাইল ওপেন করলাম। ওপেন করে দেখি যে কোথায় কোথায় জেএস ফাইলগুলা কল করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডারেতে একটা কিন্তু জেএস ফাইল কল করা আছে, তার মানে এইটা একটা সমস্যা। এই দেখেন এটা একদম হেডার মানে হেড ট্যাগের মধ্যে আছে। হেড ট্যাগের মধ্যে দেখেন যে জেএস এর যে লাইব্রেরিটা, জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি সেটার যে কোয়েরিটা এটা আমাদের উপরে কল করা আছে। তো এটা আমাদেরকে কি করতে হবে, নিচে কল করতে হবে। তো দেখেন এইটা তাহলে কি করব, আমরা কাট করে নেব, মানে এখান থেকে কেটে দিলাম যে আমাদের যে জেএস গুলো আছে নিচে কল করা আছে যে এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমরা এর উপরে এখানে দিয়ে দিব। তার মানে আমরা কি করলাম, এটা যে হেডারে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল রাখলাম না, কোনো jQuery ফাইল রাখলাম না, ওইগুলাকে আমরা ফুটারে নিয়ে আসলাম। তো এইটা ধরেন যে প্রথম একটা সমস্যা, এটা আমরা সলভ করে ফেলেছি। তার মানে এটাই বুঝতে পারলাম যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা উপরে কল করব না, শুধুমাত্র কিছু ক্রিটিক্যাল জাভাস্ক্রিপ্ট বাদে বা jQuery বাদে। তো তাহলে তার পরবর্তীতে দেখি যে কি বলেছে। এবং এটা দেখেন আমার অলরেডি যেটা সলভ করে রেখেছি প্রত্যেকটাতে কিন্তু আমাদের নিচে কল করেছে। যেমন আমি সাপোজ এইটারই যদি ইন্ডেক্স পেজটা ওপেন করি, তাহলে যদি আমরা এখন এখানে জেএস নামে সার্চ দিই, তাহলে দেখেন যে এখানে যতগুলো আছে সবগুলাই ফুটারে, কোনো হেডারে কোনো জেএস ফাইল নাই। ওকে ফাইন, তো এটা আমি কেটে দিই। এবার দ্বিতীয় রিজনটা দিই, there are currently redundant events in your JavaScript. For example, you have multiple document ready function event or multiple window load event. Also consolidate all code that should occur within a single event. তো তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টের যেখানে আমরা ইনিশিয়ালাইজ করেছি যে ফাইলগুলোতে, তো এখানে অনেকবার ডকুমেন্ট রেডি ফাংশন ইউজ করা হয়েছে বা উইন্ডো লোড ফাংশন এইগুলো ইউজ করা হয়েছে। তো বলছে যে এতগুলো ইভেন্ট মাল্টিপলভাবে রাখা যাবে না, সিঙ্গেল আকারে রাখতে হবে। তো আমরা এখন চেক করে দেখি যে আমাদের কি সমস্যা আসলেই এরকম আছে কিনা। তো তাহলে আমরা দেখে বোঝার চেষ্টা করি কোনগুলোতে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি, এটার বুটস্ট্র্যাপের
একটা লাইব্রেরি। তো তার মানে এটাতে কোনোভাবেই থাকার সম্ভাবনা নেই। সকেট টেম্প প্লাগইনস এইটাতে থাকতে পারে, এইটাও না, এগুলো রেগুলেশন স্লাইডারে। তবে এই যে হোম ডট জেস এইটাতে সম্ভবত সেটিংস থাকতে পারে, এটা তো না। মিনিফাইড যেগুলো সেগুলোতে থাকার কোনো প্রশ্ন আসে না। এটাও তো একটা লাইব্রেরি, লাইব্রেরি 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 লাইব্রেরি। আচ্ছা, তো তার মানে আমাদেরকে এই যে সকেট টেমপ্লেট এইটাই মূলত এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে সব ফাইলগুলো। তো তাহলে আমরা এটা ওপেন করব। তো এটা তাহলে আমরা করব জেএস ফাইলের মধ্যে আছে যেটা সকেট প্লাগইনস, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা। তো এইখানে তাহলে তাদের কথা মতো যে ডকুমেন্ট রেডি ফাংশন বা উইন্ডো লোড ফাংশন অনেকবার কল করা হয়েছে। তো আমরা এখানে সার্চ করে দেখি যে আসলে এটা সত্যি কিনা। তো এইখানে রেজাল্টে দেখতে পাচ্ছি দুইবার রেডি ফাংশন আছে। তো দেখি কোথায় কোথায়। হ্যাঁ, তার মানে ওরা যা বলেছে ঠিক আছে। তো দেখেন এখানে একটা ডকুমেন্ট রেডি ফাংশন আছে যেটা এখান থেকে শুরু হয়েছে। সরি, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়ে গেছে। এবং এইগুলো দেখেন, এগুলো আপনার কোনো লোড ফাংশনের মধ্যে নাই, কোনো ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যেও নাই বা উইন্ডো লোড ফাংশনের মধ্যেও নাই, সরাসরি আছে। এবং তারপরে আবার এখানে লোড ফাংশন ইউজ করা হয়েছে। তো লোড দেখি কত করে আছে। লোড ফাংশনে 3 বার কল করা হয়েছে, তার মানে এটা একটা সমস্যা। তাহলে এটা এখন যদি সলভ করতে হয় তাহলে আমাদেরকে যা করতে হবে তা হলো এই প্রত্যেকটা যতগুলো ডকুমেন্ট রেডি ফাংশন আছে ওইগুলো আমাদেরকে একটার মধ্যে নিয়ে আসতে হবে। তো তাহলে আমরা দেখি ডকুমেন্ট রেডি ফাংশন এইটা ছাড়া আর কোথায় আছে। এইটা ছাড়া আছে আর এইখানে। তো তাহলে এইখানে আমাদের এই ফাংশনের মধ্যে যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলো আমরা কপি করে নেব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইগুলো করে কি করব, আমাদের এই যেই রেডি ফাংশনটা আছে এইখানে আমরা নিয়ে আসবো। তো ফাঁকা রাখলাম কারণ আমার যে এখানে নিচে আরও কিছু কন্টেন্ট আছে এগুলো নিব, তো এই জন্য উপরে কিছু ফাঁকা রেখে আমরা নিচে রাখলাম। এবং যেগুলো ডকুমেন্ট রেডি ফাংশনের বাইরে রয়েছে এইগুলোকেও আমরা ডকুমেন্ট রেডির মধ্যেই দিয়ে দিই। ভালোভাবে দেখে নেই যে কতদূর। এটা এখানে শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ, এখানে শেষ, দেখুন তাহলে এই পর্যন্ত। তো তাহলে এইগুলো আমরা স্টার্ট করে দিলাম এবং আমাদের যে ডকুমেন্ট রেডি এই ফাংশনটার মধ্যে আমরা এগুলো রেখে দিলাম। আচ্ছা, ওইগুলো সাজিয়ে রাখা যাবে, কোনো অসুবিধা নেই, সেটা সমস্যা না। আমাদের সমস্যা হচ্ছে যে একটা ডকুমেন্ট রেডি ফাংশন এবং একটা উইন্ডো লোড ফাংশনের মধ্যেই রাখতে হবে সব, এটা আমাদের সমস্যা। তো তাহলে আমরা ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে কিন্তু আমরা সব নিয়ে চলে এসেছি, তাহলে এখানে সমস্যা সলভ। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা যে এখানে শুধুমাত্র একটা ফাংশন ইউজ করা হয়েছে ফর নাথিং, এটা কোনো প্রয়োজন নাই, তাই না? কারণ এটা আপনাদেরকে অটোমেটিক্যালি এটা কাজ করবে, হভার ফাংশন এটা অটোমেটিক্যালি কাজ করবে, এটার জন্য আপনাদের এই ফাংশনটা লাগবে না। তো এই আননেসেসারি ফাংশনগুলো কল করার এইগুলো কেটে দিতে হবে। ঠিক
কিভাবে সাজিয়ে রাখতে হবে সেটা ব্যাপার না, আমার ব্যাপারটা হলো আপনাদেরকে বোঝানো যে কোনগুলো সমস্যা, কোনগুলো রাখা যাবে না, আর কিভাবে করতে হবে সেইটাই মূলত দেখাতে চাচ্ছি। তো তাহলে আমরা এখানে ডকুমেন্ট এডিট ফাংশনের মধ্যে আমরা নিয়ে চলে এসেছি সব। এবার দেখি উইন্ডো লোড ফাংশন কতগুলো আছে। তো উইন্ডো লোড ফাংশন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে, আবার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এবং এটা আরও কিছু ফাংশন রয়ে গেছে যেগুলো আপনার কোনো উইন্ডো লোড বা ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে নাই। তো এইগুলোকেও আমাদেরকে ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাও নিয়ে যাই। এইগুলো নিয়ে যে আমরা ডকুমেন্ট রেডি ফাংশন যেটা আছে যে এটা এর মধ্যেই রাখবো। তো কোথায় রাখবো, যেহেতু লাস্টের দিকে ছিল লাস্টেই রাখি, বা যেখানে খুশি সেটা ব্যাপার না। আর দেখেন এখানেও আপনার বাড়তি ফাংশন ইউজ করা হয়েছে, এগুলো কেটে দিতে হবে। কারণ আমরা অলরেডি একটা এটা ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যেই রেখেছি, আমাদের বাড়তি কোনো ফাংশন নেওয়া লাগবে না। আচ্ছা, তো ঠিক আছে, এখন লোড ফাংশনটা আমরা ঠিক করব। তাহলে এই যে এইখানে একটা লোড ফাংশন আছে, তো এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে এগুলো আমরা মেইন যে উপরে যে লোড কন্টেন্ট একটা লোড ফাংশন আছে এইটার মধ্যে রাখবো। তো এটা শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এইখানে, তার মানে এর মধ্যে আমাদেরকে কন্টেন্টগুলো রাখতে হবে। তো রাখলাম প্রথমটা, এবং তারপর আরও একটা আছে এইটাও রাখি, এইটাও রাখলাম, এবং এই দুইটা উইন্ডো লোড ফাংশনগুলো কেটে দিলাম। যদিও কমেন্টগুলো আমরা এখন কেটে দিচ্ছি, তো এইগুলো আপনার আমার নিজেই করার সময় কমেন্টগুলো ভালোভাবে করে দেবেন প্রত্যেকটা বোঝার জন্য। তো দেখি তাহলে এখন আমাদের রেডি ফাংশন এবং লোড ফাংশন কতগুলো হলো। রেডি ফাংশন একটাই আছে, আর নাই। এবং লোডটা দেখি, লোড ফাংশনে একটাই আছে, আর নাই। তার মানে আমাদের দেখেন শুধুমাত্র একটা লোড ফাংশনের মধ্যে যতগুলো লোড ফাংশনের প্রয়োজন হয় সব স্ক্রিপ্টগুলো আমরা লোডের মধ্যে রেখেছি, একটা লোডের মধ্যে। এবং যতগুলো আমাদের ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে প্রয়োজন হয় সবগুলো আমরা শুধুমাত্র একটা ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যেই এগুলা রেখেছি। তো তার মানে এইটা আমাদের দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা ছিল সেগুলো দূর হয়ে গেল, 2 নাম্বার কমপ্লিট। তো তারপরে দেখেন কি বলতেছে, এটা বলছে যে কনসিডার ইউজিং দি প্রিফার্ড অন ফাংশন রেদার দেন ক্লিক ফাংশন, বাইন্ড ফাংশন, হওয়ার ফাংশন, ইটিসি। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে শুধুমাত্র ক্লিক, বাইন্ড বা হভার এই ফাংশনগুলো ইউজ করার আগে এটা অন ফাংশনের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। এইটা করলে ভালো হয়, প্রিফার্ড হবে। তো তাহলে এটা আমরা এখন দেখি যে কি অবস্থা, যে কি কোথায় কোথায় এই জিনিসটা করা হয়েছে। তার মানে আমাদের দেখে ক্লিক ফাংশন কোথায় আছে, এই দেখেন এখানে একটা ক্লিক ফাংশন আছে। তো আমাদেরকে বলতেছে যে ক্লিক ফাংশনের আগে অন ফাংশনটা ইউজ করলে এটা ভালো হবে। তো তাহলে আমরা এটা দেখি যে কিভাবে অন ফাংশন ইউজ করতে হবে। তো গুগলে সার্চ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন ফাংশনে আমাদের এক্সাম্পল কিছু এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা এক্সাম্পলটা দেখে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো দেখেন এইখানে খুব সিম্পলভাবে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে জিনিসটা। তো অন ফাংশন ইউজ করতে হলে যা হবে ক্লিকের ক্ষেত্রে, তাই এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। তো প্রথমে থাকবে সিলেক্টর এবং তারপর থাকবে
অন ফাংশন, এর মধ্যে আমাদের যে ইভেন্টটা সেটা হলো ক্লিক ইভেন্ট। তো ক্লিক ইভেন্টের প্রথমে দিয়ে দিতে হবে, তারপর এটা কমা দিয়ে তার ফাংশনটা এখানে লিখে দিতে হবে ফাংশন ভিতরে। এর মাঝখানে যেটা এইটুকু হবে আমাদের আসল কাজ। এখানে আমাদের নিজস্ব কোডগুলো লিখতে হবে, মানে ক্লিক করলে কি ফাংশনটা এক্সিকিউট হবে সেটা। তো তাহলে আমরা এটা এখন চেঞ্জ করি। তো আমাদের সিলেক্টর আছে, যে এখানে সিলেক্টর রয়েছে, তো জাস্ট করতে হবে ফাংশনও রয়েছে, কিন্তু এটাকে অন ফাংশন নিয়ে আসতে হবে। তো তাহলে অন ফাংশন নিয়ে আসি। তো আমাদের ভিতরে যে বাড়তি এটা আছে ওটাকে দিলাম, স্পেস দিলাম, এবং ক্লিকটা আমাদের তখন হয়ে যাবে একটা কোটেশনের মধ্যে রেখে দিতে হবে। তাহলে হয়ে গেল, কত সিম্পল ভাবে হয়ে গেল। তো তাহলে হলো কি, প্রথমে থাকলো একটা সিলেক্টর, তারপর অন ফাংশন, এর মধ্যে ইভেন্টের নামটা ক্লিক, এবং তারপর ফাংশন শুরু হলো, এবং ফাংশনের মধ্যে আমাদের যেই কোডটুকু মানে যেটুকু আমরা এক্সিকিউট করতেছি সেই কোডটুকু থেকে যাবে সেম। তাহলে এইভাবে যত জায়গায় ক্লিক আছে এইগুলো আমাদেরকে সেমভাবে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এরকমভাবে হয়ে গেল। তো এখানে দেখেন হভার ফাংশন ইউজ করা হয়েছে, তো হভারের আগেও আমাদের অন ফাংশনটি ইউজ করতে হবে। তো এইটা একটু খেয়াল করে দেখি যে কীভাবে হভার এবং অন একসাথে ইউজ করতে হবে। তো এটা দেখি, স্ট্যাক ওভারফ্লোতে খুবই ভালো একটা সাইট, এখানে সবগুলা পাওয়া যায় খুব। এই দেখেন, তো এখানে টিক দিয়ে দিয়েছে, তার মানে এটাতে কাজ হবে, কারণ যেহেতু যে কোশ্চেনটা করেছে সেইখানে টিক চিহ্ন দিয়েছে, তার মানে এটাতে তার কাজ হয়েছে। তো এখানে কি বলতেছে দেখি। তো থাকবে কি, প্রথমে থাকবে সিলেক্টর, তারপর অন যে ফাংশনটা শুরু হয়েছে ওইটা থাকবে সিম্পলভাবে, এবং এর মধ্যে আমরা তো জানি হভারের দুইটা ইভেন্ট থাকে, একটা হলো মাউস ইন্টার এবং একটা মাউস লিভ। যখন ওই সিলেক্টরের উপরে মাউসটা নিয়ে যাওয়া হবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে, এবং যখন ওই এরিয়া থেকে আবার মাউসটা সরাই নেওয়া হবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে। তো তার মানে আমাদের এটা স্ট্রাকচারটা এরকম। তো তাহলে আমাদেরকে এরকমভাবে করতে হবে। তো তাহলে আমরা এটা কপি করে নিতে পারি তাদের সুবিধার্থে, এবং কি করব আমরা এইখানে এটা পেস্ট করে দিই, এবং আমাদের যে সব জায়গায় যার দরকার, যেমন সব জায়গায় দরকার শুধুমাত্র এইখানে আমাদের কোডে যেইটুকু এক্সিকিউট করব সেইটুকু আমাদেরকে দিতে হবে। তো সিলেক্টরের জায়গায় আগে আমরা সিলেক্টরটা চেঞ্জ করে দিই। তো সিলেক্টরটা দিয়ে দিলাম, এবং এবার আমাদের যে দেখেন প্রথমটা এই হভার ফাংশনের যে ক্ষেত্রে যদি কোনো ইভেন্ট দেওয়া না থাকে তার মানে বুঝতে হবে প্রথমটা মাউস ইন্টার ইভেন্ট এবং পরেরটা মাউস লিভের পয়েন্ট ইভেন্ট বা কোড। তো তাহলে আমরা প্রথমটা নিয়ে নিই, এটা হলো মাউস ইন্টার। তো মাউস ইন্টারের যে এক্সিকিউট হবে যে কোডটুকু সেটুকু আমরা মাউস ইন্টার ইভেন্টের মধ্যে দিয়ে দিলাম, এবং যেটা মাউস লিভের যে ফাংশনটুকু যে কোডটুকু এক্সিকিউট হবে সেটুকু আমরা মাউস লিভের মধ্যে দিয়ে দিলাম, এবং তাহলে এটা আননেসেসারিটুকু কেটে দিই। তাহলে কিন্তু আমাদের হওয়ার ফাংশনটাও অন ফাংশনের মধ্যে ইন্টিগ্রেট করা হয়ে গেল, তাহলে এখানে আর কোনো সমস্যা নাই। তার মানে এইখানে আমরা এটাও কমপ্লিট করে ফেললাম। বাইন্ড দেখি, বাইন্ড এখানে আছে কিনা, না বাইন্ড ফাংশন নাই, তাহলে কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা এইভাবে প্রত্যেক জায়গায় যেখানে অন ইউজ করা হয়েছে অন ফাংশন, ডাইরেক্ট অন ফাংশন ইউজ না করে তার আগে ডাইরেক্ট ক্লিক ফাংশন ইউজ না করে তার আগে অন ফাংশনটা ইউজ করবো। যেমন এইখানেও কিন্তু একই অবস্থা,
তো এটাও চেঞ্জ করে দিতে হবে, করেই দিই। তো তাহলে আমাদের হয়ে গেল, তাহলে আমাদের তৃতীয় নম্বর সমস্যা সমাধান হয়ে গেল। তো তারপরে কি দেখি যে all javascript should be written with with use strict mode on। তো তার মানে আমাদের প্রত্যেকটা কোড ইউজ স্ট্রিক্ট মোডে অন রাখতে হবে। তো এটা আপনারা যারা ইনফার্স্টে কাজ করেন তারা সবাই জানেন যে ইউজ স্ট্রিক্ট মোডে আমাদের ওপেন করতে হয়। তার জন্য ফার্স্টে যে ফাংশনটা আমরা ওপেন করেছি জাস্ট তার নিচে একটা ইউজ স্ট্রিক্ট এই স্ট্রিংটা লিখে দিতে হবে, তাহলে এটা কাজ কমপ্লিট। এবং এই ফাংশনের মধ্যে আমাদের সকল এক্সিকিউট করা তথ্যগুলো বা যে কোনো দেখা যাচ্ছে ডকুমেন্টেটিভ ফাংশন বা লোড ফাংশন সবগুলোই আমাদের এই ফাংশনের মধ্যে রাখতে হবে যাতে সেটা আমাদের স্ট্রিক্ট হয়। কিন্তু এর বাইরে যদি কোনো যদি এক্সিকিউট করি বা কোনো যে কোড লিখি তাহলে কিন্তু আমাদের এটা সমস্যা, কারণ আমাদের অবশ্যই ইউজ স্ট্রিক্টের মধ্যে রাখতে হবে। তো তাহলে এই সমস্যাটা কোথায় আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এটা আমাদের আগেরটার। তো আমরা প্রথমে একটা ইন্ডেক্স পেজ ওপেন করি। তো ইন্ডেক্স পেজ ওপেন করলাম, এইটা এখন আমরা সোর্স দেখব। তো সোর্সে দেখি যে আমাদের বাইরে অন্য কোনো স্ক্রিপ্ট আছে কিনা। এই তো আছে। তো দেখা যাচ্ছে এখানে যে আমাদের এইখানে দুইটা বাইরে স্ক্রিপ্ট রাখা আছে। তো এইখানে যে স্ক্রিপ্টগুলো আছে এটা আমার মতে বাইরে রাখা উচিত না। তো এটা আমরা ভিতরে ইন্টিগ্রেট করে দেব আমাদের মেন ফাইলের সাথে। আর এইখানে যদি রাখতে চান এখানে অবশ্যই ইউজ স্ট্রিক্ট মোড অন রেখে কাজ করতে হবে। তো আমার মতে সবথেকে ভালো হয় এটা যদি আমাদের যে মেন যে ফাইল আছে যে জেএস ফাইলটা সেইখানে যদি কল করে রাখা হয়। তো তাহলে আমি এই কাজটা করব, কারণ দেখেন এটা আপনার কোনো লাইব্রেরি ইউজ করা হয় না, এটা জাস্ট একটা ক্লিক ফাংশন ইউজ করা হয়েছে। তো তাহলে আমরা যা করবো তা হলো এই ইন্ডেক্স পেজ থেকে এই স্ক্রিপ্টটা আমরা এটা এখান থেকে কাট করে নেব, কাট করে নিলাম। এবং আমাদের যে টেমপ্লেট আমাদের যে jQuery ফাইলটা এইটার যে ডকুমেন্ট রেডি ফাংশন আছে এর মধ্যে আমরা এটা রেখে দেবো। এইখানে শেষ হয়েছে তার মানে এইখানে দেখো। তো এইখানে রাখলাম জাস্ট, এবং এইটাও সেম একইভাবে ক্লিকটা অন করে দিতে হবে। এটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, তো এইটার আমি বলছি না যে কি করছি, জাস্ট করে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন। জাস্ট এটাকে একটা অন ফাংশন মধ্যে রাখলাম। এবং এটা যেহেতু আমাদের ইউজ স্ট্রিক্ট মোড ওপেন আছে তার মানে এটার জন্য আলাদা ইউজ স্ট্রিক্টই করা লাগছে না, এটা মানে এখানে কোনো সমস্যা নাই। আর একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা ম্যাপটা আছে, তো ম্যাপটা নিয়ে অনেকেরই প্রবলেম হয় যে ম্যাপটা কী জন্য বাইরে রাখবো বা ভিতরে রাখলে কী সমস্যা। তো যদি আমরা যদি একটা জেএস ফাইলের মধ্যে রাখি এবং এটা যদি প্রত্যেক পেজে কল করা থাকে তার মানে আপনাকে এই স্ক্রিপ্টটা প্রত্যেক পেজে ইনিশিয়ালাইজ হবে। তো এইখানে একটা খেয়াল করে দেখেন যে এখানে আইডি দেওয়ার একটা জায়গা আছে, এলিমেন্টে একটা আইডি দেওয়ার জায়গা আছে যেটা হলো ম্যাপ 1 নামে একটা আইডি। এই নামে যে ডিটটা থাকবে সেইখানে মূলত এই গুগলের ম্যাপটা প্রদর্শিত হবে। তো এই সেম আইডিটা যদি এই কোডটা যে খুঁজে না পাই, ওই ডিভিশনটাকে যে খুঁজে না পাই তাহলে এটা একটা কনসোলে এরর দেখাবে। তো আমরা এটা কনসোল এরর চেক করে দেখি যে এরর আসলে আছে কিনা। তো দেখা যাচ্ছে, দেখি একটু রিফ্রেশ করি। আচ্ছা এটাকে দেখাচ্ছে না।
যেটা আমি ক্রোমে যদি দেখি, কনসোলটা আমাকে ক্রোমের কনসোলটা সবচেয়ে বেশি ভালো লাগে। ক্রোম ব্রাউজারটা তাহলে ওপেন করি। তো তাহলে এবার ক্রোমেতে আমরা পেজটা ওপেন করি এবং তারপর কনসোল চেক করব যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা দেখেন এখানে কি দেখাচ্ছে, আনকট নো এলিফ্যান্ট ডিফাইন্ড। তো মূলত এই সমস্যাটাই আমাদেরকে বেশি দেখায়। বেশিরভাগই দেখবেন যারা আপনারা গুগলের এপিআই ইউজ করেন, তো তাদের এই একটা কনসোলে ইরর থেকে যায়, যেটা অনেকেই বুঝতে পারে না যে কী জন্য হচ্ছে। কিন্তু এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেই পেজেতে আপনি গুগলের ম্যাপ ইউজ করেছেন, মানে সেম ওই আইডিটা ওই পেজের কোথাও আছে, সেইখানে কিন্তু এই কনসোলে এরর দেখাবে না। কারণ দেখেন যে এখানে আমরা একটা গুগলের ম্যাপ ইউজ করেছি এপিআই শো করে, এবং এইটার যে ডিভিশনের যে নেমটা আছে সেটা পেয়ে যাচ্ছে, এই জন্য এই এরর দেখাচ্ছে না। কিন্তু যখন আমি অন্য কোনো পেজে যাচ্ছি, তখন দেখেন এই গুগলের এই এপিআই খুঁজে দেখছি যে ওই নামের ডিভটা কোথাও আছে কিনা। ও যখনই পাচ্ছেন তখনই ওইটা একটা এরর শো করতেছে। তো এই জন্যই মূলত আমরা গুগলের এই এপিআইটাকে শুধুমাত্র জেএস ফাইলেতে না কল করে, এটা আমরা করি ইনিশিয়ালাইজ না করে, এটা সরাসরি ইনলাইনভাবে ওই শুধুমাত্র যেই পেজেতে আমাদের গুগলের এপিআইটা ইউজ করেছি ওই পেজের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো জিনিসটা হয়তো আপনাদের কমপ্লেক্স লাগছে, আমি একটু এক্সাম্পল শো করে দেখাই তাহলে সুবিধা হবে। যেমন আমার এই সম্পূর্ণ টেমপ্লেটটাতে শুধুমাত্র কন্ট্যাক্ট আস এই পেজটাতে আমরা গুগলের এপিআই ইউজ করেছি, মানে গুগলের ম্যাপটা ইউজ করেছি, তাছাড়া অন্য কোনো পেজে নাই। তো তার মানে শুধুমাত্র আমাদের এই পেজটাতেই কন্ট্যাক্ট আস যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল আছে এটাতে আমরা এই জাভাস্ক্রিপ্টটা ইউজ করব ইনিশিয়ালাইজ করার জন্য, অন্য কোথাও লাগবে না। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমি হোম পেজে যাই এবং এটা যে সোর্স দেখি, সোর্স দেখলে দেখতে পাবো যে আপনি এখানে আমাদের এই ফাংশনটা কল করা আছে। এইভাবে যদি অন্য যদি পেজেও ঢুকি, এবং এইটাতেও যদি আমি দেখি, তাহলেও দেখতে পাবো যে আমাদের এখানেও কল করা আছে। তার মানে এটা একটা সমস্যা। তাহলে এই যতগুলো পেজ আছে, যেসব পেজেতে আমরা গুগলের ম্যাপ ইউজ করি না সেসব পেজ থেকে এগুলো কেটে দেবো। তো যেহেতু আমাদের ইন্ডেক্স পেজটি আমরা ওপেন করি নাই, সেহেতু এই ইন্ডেক্স পেজ থেকে আমরা এটা কেটে দেবো। এইভাবে যতগুলো পেজটি ইউজ করবো প্রত্যেকটা পেজ থেকে কেটে দেবো, এবং যে পেজটাতে কন্ট্যাক্ট পেজ আছে ওই পেজটি সেম ওইভাবে রেখে দেবো, তাতে কোনো সমস্যা নেই। তো তার মানে এইভাবে আমাদের যেই ইউজ স্ট্রিক্টের এই সমস্যাটা, এইটাও আমরা দূর করলাম। এইটার মূলত শুধুমাত্র একটাই কাজ, যেটা হলো এই সগেট যে আমাদের যেখানে সবগুলো আমরা কোড লিখতেছি ইনিশিয়ালাইজ করতেছি, এই কোডগুলোকে অবশ্যই ইউজ স্ট্রিক্ট মোডে অন রাখতে হবে। এইটাই, এর ছাড়া আর কিছু না। দেখেন যে আমাদের এখানে শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে সবার লাস্টে এইখানে। আমি এর মধ্যে যত কোড লেখা আছে প্রত্যেকটা ইউজ স্ট্রিক্ট মোডেই থাকতেছে, এখানে আর কোনো সমস্যা নেই। এবং আমাদের যে সর্বশেষ সমস্যাটা, এইটা বলেছে যে ইয়োর jQuery code can benefit from some performance tweaks, please read একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। তার মানে ও বলে দিচ্ছে যে আপনি jQuery পারফরমেন্সটা আরও বেশি ভালো করতে চান, তাহলে আপনি এই লিঙ্কটা ফলো করতে পারেন। তো আমরা তাই দেখি যে এখানে কি কি বলতেছে। তো 10 ways to instantly increase your jQuery preference।
তো আপনারা এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, আপনাদের ভিডিও লিঙ্কের নিচে এটা দিয়ে দিব এবং প্রত্যেকটা সমস্যা দিয়ে দিব যাতে আপনারা নিজেরা চেক করতে পারেন। তো এইটা আপনাকে যে সবগুলো ফলো করতেই হবে এরকম কোনো মানে না, এটা বলতেছে যে যদি এগুলো ফলো করেন তাহলে আপনার পারফরমেন্সটা ভালো থাকবে, বেশি দ্রুত কাজ করবে। তো আমরা দেখি কি বলেছে। অলওয়েজ ইউজ দি লেটেস্ট ভার্সন, তার মানে আমাদের যে কোয়েরি লাইব্রেরিটা ইউজ করবো সেটা সবসময় লেটেস্ট ভার্সন ইউজ করবো। তো আমরা দেখি কোনটা আমাদের ইউজ করা হয়েছে। আচ্ছা, ইউজ করা হয়েছে 2.1.1, এরা 2 সিরিজটা ইউজ করেছে, তার মানে এটা আপনার এর লোয়ার কিছু ভার্সন চলবে না, তো তাতে অসুবিধা নেই। কিন্তু আমাদের দেখতে হবে যেহেতু 2 ভার্সন একটা ইউজ করে, তো 2 এর মধ্যে লেটেস্ট আছে কিনা। যদি 1টা করতাম 1 এর মধ্যে লেটেস্টটা দেখতাম। তো আমরা তাহলে যে কোয়েরি সাইটে ঢুকি। আচ্ছা, তো যে কোয়েরি সাইটে ঢুকলাম এবং এটা ডাউনলোডে দিই তাহলে আমাদের ভার্সনগুলো দেখতে পারবো। তো ডাউনলোডে এখানে দেখাচ্ছে 2 সিরিজের আছে 2.1.4, তো আর আমাদের আছে 2.1.1, তার মানে এটা একটা লোয়ার ভার্সন। তো তার মানে এটা আমাদেরকে অবশ্যই কিন্তু এটা আপডেট ভার্সন ইউজ করতে হবে। তো তার মানে এটা একটা সমস্যা। তাহলে এটা আমরা ডাউনলোড করে নিই এখান থেকে। কম্প্রেসড, অবশ্যই কম্প্রেসডটাই ডাউনলোড করবো। কম্প্রেসড ভার্সন ইউজ করবো যাতে আমাদের মেমোরি সেভ হয়। তো ওইটা আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি। তো এইটা তাহলে এখন আমাদের আছে ডেস্কটপে এইখানে। এটা আমরা আমাদের যে প্রজেক্ট বেস ফাইল এটার মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম এবং এটা আমাদের কল করে দিতে হবে। তো তাহলে এখন কি করবো, আমরা যে আমাদের যে পুরাতন যেটা ছিল সেটা কেটে এখন আমাদের যে নতুন যেটা আছে 2.1.4 এইটা আমরা কল করে দিলাম, কারণ আমাদের এটা ঠিক হয়ে গেল। তো এটা আমার মতো এটা ইউজ করা উচিত, সবসময় লেটেস্ট ভার্সন যে এটা ইউজ করা উচিত। তো তারপর দ্বিতীয় নম্বর বলতেছি কম্বাইন্ড অ্যান্ড মিনিফাই ইউর স্ক্রিপ্ট। তো তার মানে আমাদের স্ক্রিপ্টগুলো মিনিফাই করে রাখতে বলতেছে। তবে এটা একটা সমস্যা, মিনিফাই করলে আপনি এটা ডেভেলপ করতে সমস্যা হবে এবং থিম ফরেস্ট ওরাও হয়তো বা এক্সিকিউট, থিম ফরেস্টের সমস্যা না হতে পারে, তবে এটা আপনার পরবর্তী ডেভেলপ করতে সমস্যা হবে। তো এটা সেরকম একটা ম্যান্ডেটরি না, এটা আপনি ইউজ না করলেও পারবেন। তো এটা আমি অ্যাভয়েড করলাম, স্কিপ করলাম। এবং তারপর দিচ্ছে যে ইউজ ফর ইনস্ট্যান্ট অফ ইজ। তো তার মানে যেই সব জায়গায় আপনি ফর লুপ ইউজ করেছেন, ইজ লুপ ইউজ করেছেন, ইজ লুপগুলো ইউজ না করে সেখানে ফর লুপ ইউজ করতে হবে। তো কী জন্য করতে হবে সেটা এইখানেও তাও বলে দিচ্ছে যে উপরে যেই কোডটা দেখতেছেন এই লুপটা, এইটা আপনার এক্সিকিউট হতে 2 মিলিসেকেন্ড সময় লাগবে, কারণ এটা দেখেন এটা ফর লুপ ইউজ করেছে। কিন্তু এটাই 26 মিলিসেকেন্ড সময় লাগবে যদি এটা ইজ মেথডে করা হতো। তার মানে ফর মেথডে করলে আপনার অনেক দ্রুত লোড নেবে। তো এই জন্য আমাদের কোডগুলোকে চেষ্টা করবো যাতে আমরা ফর লুপে ইউজ করতে পারি। এবং তারপর দেখেন ইউজ আইডিস ইনস্টেড অফ ক্লাসেস। তো যেই সব জায়গায় আমরা সিলেক্টর হিসাবে ক্লাস ইউজ করি, তো ক্লাস ইউজ না করে আমাদের এখানে আইডি ইউজ করতে বলতেছে। তো এটা করলে ভালো হয়। তো তারপর দেখি give your selectors a context। তো এইখানে বলতেছে যে এটা সিলেক্টরে একটা কনটেক্সট দিয়ে দিতে হবে। যেমন আমি এটা যদিও শিওর না, তো তারপরেও দেখিয়ে দিই একটু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ক্লাস ক্লাস কন্টেক্ট which run much faster because it does not have to traverse through instead DOM just the class container element। ও আচ্ছা, তো তার মানে বলতেছে যে আপনার সিলেক্টরগুলোকে একটু নেস্টেড মতো করে দিতে হবে, মানে যাতে বুঝতে পারে জাভাস্ক্রিপ্ট যে শুধুমাত্র এই ক্লাসের মধ্যে বা এই
ক্লাসের মধ্যে যে এই আইডিটা আপনি শুধুমাত্র যাতে পাই। তখন দেখা যাচ্ছে আপনার এরকম হতে পারে যে আপনি শুধুমাত্র একটা ক্লাস ইউজ করলেন, সেই ক্লাসটা অনেক জায়গায় আছে, তো এইটাতে যদি কোনো ইফেক্ট দেন তাহলে প্রত্যেকটাতে পেয়ে যাবে, তো এইটাতে একটা সমস্যাও হতে পারে। তো এইগুলোর জন্য আপনার পরবর্তীতে আরেকটা সিলেক্টর দিয়ে দেওয়া মানে কন্টেস্ট দিয়ে দিতে হবে। তো এইটা নিয়ে আমার এখনও পড়াশোনা করতে হবে, আমি এই কন্টেস্ট এটা এর আগে ইউজ করি নাই। তো আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। তারপর যেহেতু কি ক্যাশ অলওয়েজ ইউজ, তো সরকার ক্যাশটা ইউজ করতে বলতেছে। তো ক্যাশ ইউজ করার সিস্টেম কি দেখি কনসোল টাইম, এটা তো মানে একটা টাইমিং দিয়ে দিতে বলতেছে যে দেখা যাচ্ছে এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর কত সময় পর্যন্ত এটা ক্যাশ করে রাখবে, এই ধরনের কিছু। তো এইটা নিয়ে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন। মানে এখানে যা আছে প্রত্যেকটা বিষয়ে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনাদের কি হবে, জেপিইডি এই পারফরমেন্স বৃদ্ধি হবে। তো এইটাই বলতেছি। তো এইখানে যা যা আছে এগুলো আপনারা প্রত্যেকগুলোই চেষ্টা করবেন যাতে বাসায় বসে ভালোভাবে বুঝতে পারেন, আর বিভিন্নভাবে সার্চ দেবেন। আমি যেরকম সার্চ দিচ্ছি কীভাবে অন মেথড ইউজ করতে হয়, কীভাবে ওইটা করতে হয়, এরকমভাবে আপনারা সার্চ দিয়ে দেখবেন এগুলা। তো এইটা হলো মূলত এই সমস্যাগুলো ছিল। দেখি আর কোনো সমস্যা আছে কিনা। না, আমাদের সমস্যা শেষ হয়ে গেছে, যে পাঁচটা ছিল এই পাঁচটাই আমরা করেছি। তো তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি সমস্যা মনে করেন যে ভালোভাবে বুঝতে পারেননি, তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, এবং আমি নিজেও ভালোভাবে বোঝার চেষ্টা করব যাতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।